দিলে কিন্তু আপনারা কিন্তু সাংবাদিকদেরকে ওই হিসাবে কি আপনারা প্রণোদনা দেন, বা আপনারা কি সাংবাদিকদের বেতনটা ঠিক মতো দেন? একজন সাংবাদিক বললেন যে বেতন ঠিক মতো দেওয়া হচ্ছে। একটা বড় অংশের যারা প্রফেশনাল বা কর্পোরেট হাউসগুলো আছে ওদের অনেকটা বড় অংশ দেওয়া হচ্ছে, এটা সত্য, এবং অনেকে স্ট্যান্ডার্ড বেতন দিচ্ছে। কিন্তু যেটা হচ্ছে যে অনেক মিডিয়াম লেভেলের যে হাউসগুলো আছে, এবং বিশেষ করে আওয়ামী লীগের যে হাউসগুলো আছে, গত 1 বছর তাদের অবস্থা অনেক বেহাল। হ্যাঁ, তারা হচ্ছে যে তাদের মালিকরা যেহেতু পালায় গেছে, ফলে তারা আসলে বেতন দিতে পারতেছে না, কিন্তু নামটা টিকে রাখতেছে ফর সাম ফিউচার টাইমস। হ্যাঁ, সো এখন আমার ওই জায়গাতে আমার কথা যে শ্রম আইনের ভিতরেই আসলে মজুরির বিষয়টা আমাদেরকে সলভ করতে হবে যদি এই সময়ের ভিতরে করতে চাই। আমি আলাদাভাবে এখন সিলিংটা ঠিক করলে আমাকে আইন তো বিধিবিধান সংযুক্ত মানে সংশোধন করতে হবে, এটা আমি আলাদাভাবে যেতে পারবো না, এত ইমার্জেন্সি। তো মজুরি অন্তত নবমটা যদি বাস্তবায়নের জন্য মালিক পক্ষ এবং সাংবাদিক পক্ষ যদি একসাথ হয়, তারপরে শ্রম মন্ত্রণালয়কে আমরা বললে আমরা মনে হয় যে এটা আগাইতে পারবো। আর রিট বা এইসব জিনিসগুলো আসলে হাইকোর্টের যারা এখানে উনি আছেন, সুব্রত দা আছেন, এটা আসলে চাইলে সম্ভব। এটা যদি হাইকোর্টে আমি অ্যাটর্নি জেনারেলকে বলছি, ওনারা যদি চান যে এটাকে দ্রুত, কারণ এটা শুনানি হচ্ছে না অনেক, না না প্রত্যাহার করানো উচিত না, কিন্তু শুনানিটা হইলে সম্ভব, কিন্তু শুনানিই হচ্ছে না, মানে বারবার টাইম পিছানো হয়। তো এটা যদি সরকার পক্ষ চাইলে এবং যারা বিবাদী পক্ষ তারা চাইলে এটা দ্রুত শুনানির ব্যবস্থা হয় বা হইতে পারে, এবং এটা সম্ভব হইতে পারে। আর হচ্ছে যেটা বললাম যে এখানে সাংবাদিকদের যে যে প্রশ্নটা আসছে, যেটা আপনি রাইটলি বলছেন যে আসলে একজন সাংবাদিকও তো যদি ভুয়া মামলা শিকার হন, তাহলে এটার প্রতিবাদ করা উচিত। এটা আমি এই 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 আমি এই এই মতামতের পক্ষে। কারণ হচ্ছে আমি আজকে আছি, আমরা এই জন্যই হচ্ছে যে কোনো মিডিয়া লাইসেন্সও বাদ দিই নাই, কোনো মিডিয়া বন্ধ করি না। আমার সময়ে এবং নাহিদ ইসলামের সময়ে আমাদের এটা ছিল নীতি, যে আমাদের পলিসি ছিল এরকম, আমরা কিছু বন্ধ করব না। এবং এখানে ওই যে রতন দা বলে গেছেন যে কি বলে যে অ্যাডভাইস দেওয়া হয়, কোনো একটা কলও না সাবেক উপদেষ্টা করছেন না আমি করছি, কোনো মিডিয়া হাউসকে করা হয়নি। 1-2বার হয়তো কোনো কথার জন্য কথা হয়েছে, বাট নট নেসেসারিলি যে এটা চাপাইয়েন না, এটা চাপান, আমরা কোনোভাবে এটা করি নাই। এবং বরং আমার বিরুদ্ধে রিপোর্ট করা হয়েছে অনেক পত্রিকাতে, অনেক লেখা হয়েছে, বাট আমরা ওইটা হয়তো প্রতিবাদ লিপি পাঠিয়ে দিছি মন্ত্রণালয় থেকে, যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রসিডিউর, ওইটাই করছি। এরপরে পত্রিকা হয়তো কোনো পত্রিকা সংশোধনী দিছে, কোনো পত্রিকা দেয় নাই। সো দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড প্রসিডিউর, ইউ উইল রাইট টু দ্য নিউজ পেপার। কিন্তু সাংবাদিকদের যে মামলা, এটা আব্দুল্লাহ ভাই সঠিক বলছেন যে আমরা হচ্ছে যে নাহিদ ইসলাম এটা শুরু করে গেছিলেন, এবং আমি আসার পরে আমরা দেখলাম যে 72 বা 75 এই সংখ্যাটা হবে। যখন আমরা দেখলাম যে এই মামলাগুলো আছে, তখন আমরা হচ্ছে যে আমাদের তো এটা করার কিছু নেই, কারণ এটা আমাদের মন্ত্রণালয়ের অধীনে না। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে একটা সুপারিশ সহ পাঠালাম যে আপনারা এগুলো দেখেন, দেখে যদি পারেন এটা মামলাগুলো প্রত্যাহারের ব্যবস্থা বা যেই কার্যকর ব্যবস্থা নেওয়া দরকার এটা করেন। আমাদের যতটুকু বলে এটা আমরা বলছি। এর বাইরে আসলে এই জিনিসটা অ্যাড্রেস করার মতো যে সাংবাদিকদের বিরুদ্ধে ভুয়া মামলা, আমাদের কাছে উপায় নেই। বরং আমরা উপাত্তটা সংগ্রহ করছি বারবার বিজ্ঞাপন দিয়ে, যে কোনো সাংবাদিক চাইলে লিখতে পারতেন, আমাদের কাছে লিখেছেনও বটে, এবং আমরা ওইটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দিয়েছি টু ফার্দার ইনকোয়ারিজ অ্যান্ড থিংস। এটা হচ্ছে আমাদের দিক থেকে। আর হচ্ছে যে যেটা বললেন যে আসলে আপনাদের প্রস্তাবের ভিতরে 23টা প্রস্তাব, যেটা আমরা আশুকরণীয় ভাবছি, যেহেতু আমাদের সরকারের সময়কার সীমা অনেক কম, যে 6 মাস 8 মাস সময় ছিল। মার্চে তো জমা হয়েছে এই জিনিসটা, মার্চের 22 তারিখে। ততক্ষণে হচ্ছে যে এপ্রিলের 15 তারিখ পর্যন্ত, আমি যদি ভুল না বলি, অন্তত ঈদের ছুটি ছিল। তো যাই হোক, ধরেন আমরা মিড এপ্রিল থেকে আমরা যখন কাজ করা শুরু করছি, তখন আমাদের কাছে ছিল যে আমরা মন্ত্রণালয়ের ভিতরে এটা পাঠাইছি যে আপনারা দেখেন যে এই জিনিসগুলো বাস্তবায়নযোগ্য কোনগুলো, কোনগুলো আশুকরণীয়। আমরা তো ঠিক করছি আশুকরণীয়, মানে যেগুলো হচ্ছে যে স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী আর হচ্ছে দীর্ঘমেয়াদী। তো আমাদের তো সময়ে মাত্র 6 মাস আছে ততক্ষণে, বা 8 মাস। তো আমরা ঠিক করলাম যে স্বল্প মেয়াদী আমাদের মোট 13টা আমাদের সুপারিশ আমাদের কাছে লিস্টেড হলো, এবং 23টা, ওই 23টা থেকে আমরা 13টা ঠিক করলাম। এই 13টার কাজ এখন চলমান আছে। এগুলো হয়তো অত আমরা বড় কিছু করতে পারলাম না, হয়তো এই যে যেটা হচ্ছে যে আপনারা প্রস্তাব করলেন যে ডিএপি থেকে সার্কুলেশনের জন্য বা বিজ্ঞাপন হার বৃদ্ধি করা বা সার্কুলেশন নম্বর কমানো, এগুলো আমরা করতেছি।
আরো অনেকগুলো আমার কাছে লিস্ট আছে, যদি আপনারা চান, সাংবাদিকরা চান, আমি আপনাদেরকে আমার মন্ত্রণালয়ের থ্রুতে দিয়ে দিতে পারি, এবং আমার পিআরও এটা অনেকবার দিচ্ছে অলরেডি। সো ইট ইজ অলরেডি ইন পাবলিক। সো এটা হচ্ছে আমাদের আমাদের এই সময়ে করার মতো হচ্ছে 23টা ছিল, 23টার ভিতরে আমরা 13টা করলাম। ওয়ান হাউস ওয়ান মিডিয়া যে নীতিমালার কথা বলছেন, এটা আমি আলোচনা করছি, কিন্তু ওয়ান হাউস ওয়ান মিডিয়া করতে গেলে যেটা হবে যে এটা সম্ভব, কিন্তু যেটা হচ্ছে যে এখানে আপনার এটার সাথে রিলেটেড যে প্রতিষ্ঠানগুলো আছে, প্রতিষ্ঠানগুলো সবগুলো মিলিয়ে কাজ করার বিষয়টা একটু জটিল প্রক্রিয়া। এটা আমার যদি 1 বছর সময়সীমা থাকে, সময়সীমা থাকলে আমি এটা করে ফেলতে পারতাম, মানে এই সদিচ্ছাটা আমাদের আছে। এবং যে বিশেষ করে এই যে ট্রান্সকম গ্রুপ, মানে যেটা বলা উচিত ছিল না, যাই হোক, বা অন্যান্য গ্রুপে আছে যারা সদিচ্ছা ছিল যে ঠিক আছে আমরা ওয়ান হাউস ওয়ান মিডিয়াতে নীতিভিত্তিক চলে যাব, এবং আমি মনে করি অন্যান্য মিডিয়া হাউসগুলো যাইতে পারে। এটা তো আসলে ওয়ান হাউস ওয়ান মিডিয়া হলে ব্যক্তিগত মালিকানাধীন অন্যটা করে দিল, কিন্তু যেটা হলে আমরা নীতিমালাটা বা আমরা নীতির ক্ষেত্রে এক জায়গায় থাকলাম, যে ওয়ান হাউস থাকলো, ওয়ান মিডিয়া থাকলো, এইটা আমরা চাইলে করতে পারতাম যদি আমাদের হাতে একটা দীর্ঘ সময় থাকতো। বিশেষ করে এটার সাথে এনবিআর জড়িত, এটার সাথে আরো কিছু আর্থিক প্রতিষ্ঠান জড়িত, লাইসেন্সিং যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো জড়িত। আমি তো লাইসেন্সিং এ আমি কোনো হাতে দিতে পারতেছি না। নতুন তো আরো পরের কথা, নতুন হচ্ছে যে আপনি যেটা বললেন, যেটা ইঙ্গিত করতেছেন, সেটা আমি বলেই একটু ব্যাখ্যা করে দিই, এবং আপনারা যারা জানেন যে নতুন একটা টিভির বিষয়ে কথা হচ্ছে, সেটা হচ্ছে যে একটা গ্রুপের শ্যাডো ইনভেস্টমেন্ট বা এরকম কিছু, কিন্তু তারা আসলে অনেক আগে এটার অনুমোদন পাইছে গত সরকারের আমলে। এটা তারা হচ্ছে যে তরঙ্গ বরাদ্দ পেয়ে গেছে অলরেডি। এই সরকার আমলে জাস্ট তারা নামটা আগের নামটা থেকে আরেকটা নামে, নতুন নামে দিতে চাইছে, দ্যাটস ইট। এই ফাইল হয়তো গত ডিসেম্বরে সাইন হয়ে গেছে। সো এইটা আমাদের সময়ে আমরা হচ্ছে যে এটা নতুন করে দিছি এরকম না, এটা লাইসেন্স অলরেডি এটা দেওয়া আছে, জাস্ট নামটা চেঞ্জ করার জন্য মন্ত্রণালয়ে আসছে, দ্যাটস ইট। এখানে নতুন করে কোনো লাইসেন্স দেওয়া হয় না, যে ফ্রম ভেরি বিগিনিং, প্রথম থেকে শেষ করে এরকম কোনো লাইসেন্স আমাদের মন্ত্রণালয় থেকে দেওয়া হয়নি। সো দিস ইজ ফর দ্য ক্লারিফিকেশন। আর আমাদের যে বিষয়গুলো ছিল আরো, যে এখানে যে জিনিসটা নিয়ে আলোচনা, ওইটাতে আমরা একটু বলি, সেটা হচ্ছে স্বনিয়ন্ত্রণ, সেলফ রেগুলেশন না হইলেও আমরা হচ্ছে যে ইউনেস্কোর সাথে আমি ইতিমধ্যে 2বার মিটিং করছি, এবং ইউনেস্কোর একটা প্রোগ্রামে আমি গেছি। ইউনেস্কো যেটা বলতেছে সেটা হচ্ছে যে তারা একটা কোড অফ কন্ডাক্ট, মানে মিডিয়া হাউসগুলো নিজেরাই একটা কোড অফ কন্ডাক্ট ঠিক করবে, এবং ওই অনুযায়ী তারা নিজেরা পরিচালিত করবে। তারা একটা টাইমলাইন আমাকে দিচ্ছেন যে উইদিন নভেম্বর একটা বড় অংশের মিডিয়া হাউস একটা কোড অফ কন্ডাক্ট করবেন, এবং ওই অনুযায়ী তারা নিজেরা পরিচালিত হবে, এবং তারা মন্ত্রণালয়ের কোনো হেল্প চান না এবং কোনো সংযোগ চান না, এটা তারা জানিয়ে দিয়েছেন। তো আমিও সংযোজিত হচ্ছি না, হ্যাঁ। তো আমার কাজ হচ্ছে যে ঠিক আছে আপনারা করেন, আপনারা যদি করে এটা এই জায়গায় এটা যদি গুড প্র্যাকটিস নিয়ে আসতে পারেন, উই আর ওকে উইথ দ্যাট। সো আমি মনে করি যে এটা যেহেতু ইউনেস্কো এটা এনগেজ আছে, এবং বাংলাদেশের মোটামুটি বড় বড় মিডিয়া হাউসগুলো এনগেজ আছে, আমি আশা করবো যে নভেম্বরের ভিতরে একটা কোড অফ কন্ডাক্ট, যেটা তাদের সেলফ রেগুলেশনও এটার ভিতরে অন্তর্ভুক্ত থাকবে, যে আমরা আসলে কিভাবে চলতে চাই এবং আমরা নিজেদেরকে কিভাবে দেখতে চাই, আমাদের সাংবাদিকদের সুরক্ষা থেকে শুরু করে আরো যে জিনিসগুলো আছে, নারীদের ইস্যু বললেন স্যার, সব ইস্যুই, কর্মপরিবেশ যে বিষয়গুলো আছে, এগুলো যদি তারা ইন্টিগ্রেট করে যদি করতে পারেন, উই আর ভেরি মাচ হ্যাপি উইথ দ্য কনসিকুয়েন্স অ্যান্ড এভরিথিং। তো আমার এটা হচ্ছে যে আমার দিক থেকে যে এটা হচ্ছে নিয়ন্ত্রণ এবং অভিযোগ ব্যবস্থাপনা, আমার মনে হয় যে ওটার ভিতরে অন্তর্ভুক্ত, কোড অফ কন্ডাক্টের মধ্যে অন্তর্ভুক্ত হবে, যে আমরা কিভাবে সেলফ রেগুলেট করব নিজেদেরকে, নট এনি রেগুলেটরি বডি ফ্রম গভর্নমেন্ট। আর আমরা নিজেদেরকে আসলে গ্রিভেন্সগুলো কিভাবে অ্যাড্রেস করব, নিজেদের ভিতরকার যে যতগুলো ইস্যু আছে, নারী যৌন নিপীড়ন থেকে শুরু করে যে জিনিসগুলো আছে, বা বা এখানে সাংবাদিকতার সুরক্ষা আইনও আছে, যে যদি কোনো সাংবাদিক যদি আঘাতপ্রাপ্ত হন বা কোনোভাবে যদি তার বেতন কাটা যায়, আরও যে জিনিসগুলো আছে সেগুলো আপনারা কীভাবে করবেন, এটা তারা আগে করুক, আমরা সাংবাদিকতা সুরক্ষা আইনটা করবো, আইনেই যেই আপনার সুরক্ষার জন্য এটা আমরা করে দিব, বাকিটা এটা সমন্বিত হবে। আসলে এটা পুরোটা একটা সমন্বিত সিস্টেমের ভিতরে যাইতে হবে। গণমাধ্যম কর্মী আইন নিয়ে কামাল ভাই যেটা বললেন, গণমাধ্যম কর্মী আইনটা একটু কম্প্রিহেন্সিভ করছে শেখ হাসিনা, মানে শেখ হাসিনা আমলে করলেও কম্প্রিহেন্সিভ করছে। এখন এটা আমি কিন্তু করার পক্ষে বিপক্ষে না, আমি বলতেছি যে এটা আমি বললাম যেহেতু এটা আছে, অনেকগুলো তো খসড়া আমাদের কাছে আছে, সম্প্রচার নীতিমালার খসড়া আছে, তারপর আরো অনেকগুলো ওটিটি নীতিমালার খসড়া আছে। ফলে ওটিটি নীতিমালা নিয়ে আমরা আইসিটি ডিভিশনের সাথে কাজ করতেছি, এবং ওইখানে যে বারবার কথা হচ্ছে যেটা অনলাইনে এবং ইউটিউবে যে লেখা হচ্ছে, এগুলো হয়তো একটা আমরা বিধিমালার মধ্যে আনতে পারবো। এটা একটা দীর্ঘ সময় সাপেক্ষ ব্যাপার, হয়তো এই সময় করতে পারবো কিনা জানি না। বাট গণমাধ্যম কর্মী যেই আইন আছে, এই আইনটা একটু কম্প্রিহেন্সিভ আছে আমার কাছে, আমার দেখে মনে হইলো। এখন এইটার সাথে আসলে আপনাদের যেই সুপারিশমালা আছে, এটাকে আমি চাচ্ছি সংশ্লেষ করে কিছু করা যায় কিনা, এবং ওইটা যদি করা যায় আমার মনে হয় যে ওইটা খারাপ হবে না।
এটা অবশ্যই আগের আইনগুলো সবই আগের আইন, সম্প্রচার নীতিমালাও আগের আইন, কিন্তু আমরা সংশোধন করে করবো, আমরা তো ওটাই রাখবো এরকম না। খসড়াটা আছে, খসড়াটা নিয়ে আমরা জাস্ট একটা কনসালটেশনের জন্য বলতেছি, আমরা এটা বাস্তবায়ন করবো, এখনো এটা ঠিক নির্ধারণ করা হয়নি। তো আমার দিক থেকে এই জিনিসগুলো ছিল। আর রাজনৈতিক দলগুলো আসলে চাইলে, আমি যেটা বললাম, এই সরকারের আমলে অনেকগুলো জিনিস ফ্যাসিলিটেট করতে পারতো এই সরকারকে, আমাদেরকে ফ্যাসিলিটেট করতে পারে, আমাদের জন্য সহজ করতে পারতো আমাদের গভর্নেন্সটা, সেটাও হয়তো হয় না, আমাদের দুর্ভাগ্য। এবং এখানে একটু পলিটিক্যালি শুনাইলেও এই কথাটা এটা সত্য, যে যখন প্রথম গভর্নমেন্ট হইলো, এটা আমি বলে যাই কারণ আমার কয়েকদিন পরে তো বলতে হবে, বিষয়টা হচ্ছে, হ্যাঁ বিষয়টা হচ্ছে আমরা যখন ক্ষমতা আসলাম, দায়িত্ব নিলাম, তখন বিএনপি জামাতের লোকরা এসে বললো কি, বা আরো দলের লোকদের আসলে অত লোকজন নাই, এই দুইজনেরই আছে, তো ওরা এসে বললেন যে একটু যে ফেয়ার হইতে হবে। তো বিসি নিয়োগ হইলো 10 জন বিএনপির, 3 জন জামাতের হইলো, তারপরে ধরেন আরো এরকম জামাতের যদি বিসি না হয় প্রবিসিটা জামাতের হইলো, অ্যাডমিনটা কে নিবে এটা নিয়ে কাড়াকাড়ি হইলো। তো এগুলো আমার চোখের সামনে ঘটছে। তখন কিন্তু সবাই যে এই সরকার আমাদেরকে 2 বছর 3 বছর যা সময় লাগে সংস্কার এবং বিচার করে দিয়ে তারপরে যাবে, ওনারা 4 মাসের মধ্যে ওনাদের সব লোক সেট করা হয়ে গেল, কম বেশি হইলো, কারো হয়তো 60%, কারো 80%, কারো 20%, কারো 30%, হ্যাঁ সব লোক সেট করা শেষ। এবার ডিসেম্বর থেকে শুরু হইলো অসহযোগ। হ্যাঁ দিলেন কেন, যদি ওই প্রশ্নে আসি, দিলেন কেন, আসলে তো আসলে ওই যে আমরা মজা করে লেনিনের কথা বলি, লেনিন বলছিল যে হচ্ছে প্রলেতারিয়েতের বিপ্লব হবে, প্রলেতারিয়েতরা সবকিছু চালাবে। তো প্রলেতারিয়েত দেখে যে প্রলেতারিয়েত দিয়ে তো আসলে সচিবালয় চালানো যায় না। 3 বছর পরে আবার ওই যে পুরাতন জারের লোকগুলোরে ফেরত আনতে হয়েছে, বিকজ তারা পেপার ওয়ার্ক পারে। আমি তো সচিবালয়টা চালাইতে হবে, সচিবালয় চালাইতে হবে, বিচারালয় চালাইতে হবে, সব যখন চালাতে হবে তখন আপনারা যখন এইটা চালাইতে হলে আপনার ওই ব্যুরোক্রেটকে লাগবে। ব্যুরোক্রেটের অবশ্যই পলিটিক্যাল অ্যাফিলিয়েশন আছে। এবং আমি আজকে একটা কথা বলে যাই, একটা সময় সাংবাদিকদের একটা বড় অংশ আসতো হচ্ছে ছাত্র ইউনিয়ন বামপন্থী সার্কেল থেকে, এখন অন্য সার্কেল থেকে আসতেছে, কোন সার্কেল থেকে আসতেছে সেটা অনেকেই জানে। তো এটা হচ্ছে যুগের নিয়ম, 60-70 দশকের একটা হাওয়া বইছে, এখন কি বলে 9/11-এর পরে এখন আরেকটা হাওয়া বইতেছে পুরা দুনিয়া ব্যাপী। হ্যাঁ, তো এগুলো ঘটবেই। এবং ওই আদর্শিক যে দৃষ্টিভঙ্গি, এটা সংবাদ মাধ্যমে অলরেডি আসা শুরু হয়ে গেছে এবং এটা আসবেই, এটাই নিয়তি ইতিহাসের, এটা কোনোভাবে আপনি বিরোধিতা করে এড়াইতে পারবেন না, যে আপনি বলবেন যে এটা হইতে দিব না, এটা সম্ভব না, এটা এই যুগের নিয়তে, এটা আমাদের মেনে নিতে হবে। কিন্তু আমি বলতেছি এই যে এটা যে ঘটতেছে, এটাকে আপনারা অবশ্যই এটাকে আপনার কগনিজেন্সে নিতে হবে, যে আদর্শিকভাবে শিক্ষিত দীক্ষিত লোকরা একসময় সাংবাদিক হয়েছে এই 71-এর পরে, ওরা একদিকে বাংলাদেশকে নিতে চাইছে, সাংবাদিকতা করছে, যেটা বললেন সাংবাদিকতা মতামত দুইটা মিলিয়েই তারা নিতে চাইছে। আবার এখন আরেকটা ধরনের লোকরা আসতেছে, ওরা আরেক দিকে নিতে চাইবে। কিন্তু এর ভিতরে আসলে সাংবাদিকতাটা থাকবে কোথায়? এবং এটা আমি খুব সিরিয়াসলি আমি এটা অ্যাড্রেস করতে চাই, কারণ হচ্ছে গত 1 বছরে আমাদের দেখা মতে আসলে আওয়ামী লীগ ছিল না, সাংবাদিক হিসেবে আওয়ামী লীগ ছিল না, ছিল বিএনপি জামাতের লোকরাই। তা আসলে কে কি করলো এটা তো আসলে আমরা কোনো কিছুতে হাতও দিই নাই, বলিও নাই। কোন এক গ্রুপের পত্রিকা যে একটানা যে এই সরকারের বিরোধিতা করেই গেল, হ্যাঁ একটানা প্রত্যেকদিন ছবি চাপাইয়া, এবং এক লোকের নামে, এক মহিলার নামে 2টা পত্রিকাতে একই লেখা চাপাইলো। হ্যাঁ, আরো অনেক ব্যাড প্র্যাকটিস আমরা দেখলাম, কিছুই বলা হয়নি, নট এ সিঙ্গেল ওয়ার্ড ফ্রম মিনিস্ট্রি, নট এ সিঙ্গেল ওয়ার্ড ফ্রম গভর্নমেন্ট। কিন্তু এগুলো রয়ে গেল ইতিহাসের কাছে, এবং এগুলো ইতিহাসের বিচার হবে, অন্য বিচারের আগ্রহ আমাদের নাই। তো যেটা রাশেদ খান বাড়ি থেকে শুরু করে অন্যরা বলেন যে তোমরা আমাদের সাথে এত লড়াই সংগ্রাম করলা, তোমরা এগুলোর কোনো শিক্ষা দীক্ষা দিলা না কেন, বা তোমরা ফ্যাসিস্ট মানে ফ্যাসিজম অ্যানাবলারদেরকে কিছু করলে না কেন? আসলে কিছু করার চেয়ে গুরুত্বপূর্ণ ছিল যে এই পুরা জিনিসটা যে এতটা মানে আপনি স্বাধীনতা দিলে কি হয়, এই জন্য যখনই যে কোনো আমি মিটিংয়ে যাই, সাংবাদিকদের স্বাধীনতার নিয়ে আলোচনা হয়, তখন আমি বলি যে রাইটস উইদাউট রেসপন্সিবিলিটি ইজ ডেঞ্জারাস। এবং এইটা আপনি গত 1 বছরে দেখে ফেলছেন যে অনেক রাইটস, যা ইচ্ছা তা লিখতে পারতেছেন, গভর্নমেন্টের পক্ষে বিপক্ষে লিখতে পারতেছেন। হ্যাঁ, কিছু কিছু তো কনসার্ন ছিল, মবের ইস্যু ছিল, তারপর হচ্ছে ইউটিউব ইস্যু ছিল, বা ফেসবুকে বট ইস্যু ছিল, কিন্তু এর বাইরে মূলধারা থেকে সাংবাদিকদেরকে আপনারা কোনো সাংবাদিকদের থেকে আনতে পারবেন না যে তাদেরকে কোনোভাবে বাধ্য করা হয়েছে কিছু লেখার জন্য।
আর সরকারের বাইরেও যে আসলে অনেকগুলো সংস্থা কাজ করে, এটা আসলে আপনাদের অলরেডি বুঝে ফেলার কথা। তো আমি এটা ব্যাখ্যা দিতে চাই না। তো এটা তাদের কিছু মানে তাদের তো আবার কাজের ধরন ভিন্ন, তারা হয়তো কিছু এনগেজমেন্টে ছিল। তো সরকারের দিক থেকে সরকার আকারে যদি বলি ইন্টারিম গভর্নমেন্ট, এদের কোনো এনগেজমেন্ট ছিল না এবং কোনো বিধিনিষেধ কোনো সংবাদ মাধ্যমের উপর চাপানো হয় না এবং কোনো একটা হাউসকেও বন্ধ করা হয় নাই এবং আমি থাকা অবস্থায় কোনো হাউসকে বন্ধ করা হবে না, কোনো আউটলেটে আমরা বন্ধ করতে দিব না। যে আউটলুক চলার চলুক এবং জনগণ বিচার করবে যে আসলে কাকে সে গ্রহণ করবে কাকে সে নেবে না। যেমন আমরা অলরেডি প্রমাণ পেয়ে গেছি যে একটা বিখ্যাত একটা সবচেয়ে বড় পত্রিকা, ওয়ান অফ দ্য মানে কি বলে প্রমিনেন্ট পত্রিকা, তাদের প্রচার সংখ্যা হচ্ছে যে জাস্ট হাফ ড্রপ করছে জাস্ট গত 1 বছরে। তো এটা এটা আসলে জনগণের বিচার যে আসলে কে কাকে কাকে পড়বে কি পড়বে না। আবার অনেক দিক থেকে নতুন যে মিডিয়াগুলো নিউ মিডিয়াগুলো আসতেছে এরা অনেক বেশি ট্রাস্টেড, অ্যান্ড এই যে ট্রাস্টের প্রশ্নটা আসছে আপনারা প্রথমেই এটা আনলেন, এটা গুরুত্বপূর্ণ। অনেক বেশি ট্রাস্টেড হচ্ছে অ্যান্ড ক্রেডিবল হচ্ছে, তাদের কাছে মানুষ মনে করতেছে নিউ মিডিয়া, নট যে আমি বলতেছি যে বা ইউটিউবের বা হচ্ছে যে অন্যান্য, বরং হচ্ছে নিউ মিডিয়া যারা হচ্ছে যে ছোট ছোট অনলাইন করতেছে, যেমন হচ্ছে জাস্ট একটা রুম বা 2টা রুমে টকশো করতেছে, এরকম মিডিয়াগুলো কিন্তু অনেক বেশি ট্রাস্টেড আমার কাছে মনে হচ্ছে এখন এই আমাদের জেনারেশনের কাছে, দেন মেইন স্ট্রিম মিডিয়া, দেন ইভেন টিভি চ্যানেল এবং টিভি চ্যানেল